জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন ট্রান্তিক। সঙ্গে আছি শারমিন পুতুল। বিএনপি ছাড়া অন্য কোনো দল জনগণের জন্য কোনো পরিকল্পনা দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে কেউ যেন ষড়যন্ত্র করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে ধানের শীষে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম ফেনীর পর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম ও সোয়াগাজীতে নির্বাচনী সমাবেশে তিনি এই আহ্বান জানান। বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে এবং কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয় একমাত্র এটা বিএনপি জানে, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। যারা বলছেন তাদের হিংসা হচ্ছে কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই, তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। কুমিল্লার চৌদ্দগ্রাম সোয়াগাজীর পর দাউদকান্দিতে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি চলে যাব তার সাথে। জাওয়াদ, জানাবেন আমাদেরকে কি বলছেন কুমিল্লা বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে? বলছিলেন যে কুমিল্লার এই কিছুদিন আগে সোয়াগাজীতে তিনি একটি জনসভা করেছেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, এবং এরপর আমরা যে খবর পেয়েছি যে সোয়াগাজী থেকে বের হয়ে তিনি এই কুমিল্লার যে দাউদকান্দি রয়েছে তিনি এখানে আসছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে জনসভায় যোগ দেবেন। এটি কিন্তু তারেক রহমান আজকে চতুর্থ দিনের মতো জনসভা, তিনি কুমিল্লার 3টি জায়গায় এই জনসভা করেছেন। আমরা দেখেছি যে এই জনসভার ক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে একটু উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, এবং নেতাকর্মীরা মনে করছেন যে যেহেতু আর অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে এই নির্বাচনী জনসভাগুলো নেতাকর্মীদের যেমন উজ্জীবিত করবে, তাদের যেমন সংগঠিত করবে, পাশাপাশি আগামী নির্বাচনে ভোটের মাঠে বিএনপিকে বিশেষ সুবিধা দিবে। এবং তারেক রহমানকে আমরা দেখছি যে তিনি প্রতিটি বক্তব্যে, অর্থাৎ যে করে জনসভা করেছেন, সেই চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী এবং এই কুমিল্লার 2টি জায়গায় করলেন, সবশেষে এই কুমিল্লার এইখানেই করবেন। এই সংসদীয় আসন 1 অর্থাৎ যে আসনটি রয়েছে, বলছিলাম যে এই ঈদগাহ মাঠে এখানেও কিছুক্ষণের মধ্যে আসবেন। এবং এই জনসভাগুলোকে নেতাকর্মীরা মনে করছেন যে তাদের যে নির্বাচনী প্রচারণার কাজ অর্ধেকে এগিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে তারেক রহমানের বক্তব্য যেটি বলার চেষ্টা করছিলাম যে তিনি এখানে বিএনপির যে এই 8টি নীতি নিয়ে বিএনপি কাজ করছে, অর্থাৎ বিএনপির প্রধান যে ইশতেহার, অর্থাৎ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং এই যে চিকিৎসা কার্ড, এই কার্ডগুলোর কথাই তিনি এখানে বারবার ঘুরে ঘুরে বলছেন। এবং আঞ্চলিক যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ এই এলাকাভিত্তিক যে এই সমস্যাগুলো বা এখানকার মানুষের যে প্রয়োজনীয়তার কথা, সেগুলো তো তার বক্তব্যে তিনি উঠে আনছেন। এবং আরেকটি বিষয় তার বক্তব্যে আমরা দেখছি, তিনি বলছিলেন যে যাতে কেউ নির্বাচনের ভোট কারচুপি না করতে পারে সেজন্য নেতাকর্মীদের পাহারা দেওয়ার জন্য তিনি আহ্বান বারবার জানিয়েছেন তার বক্তব্যগুলোতে। এবং এখানে আমরা দেখছি যে এটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ আহমেদ, তার এই আসন এটি, এবং এখানে তার হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হবে, সেটি এখান থেকে বলা হচ্ছিল যে ডক্টর খন্দকার মোশাররফ তিনি যেহেতু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তাকে ঘিরেও আমরা নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে কুমিল্লার এই 1 আসনের নেতাকর্মী রয়েছে সেটিও নয়, কুমিল্লার যে অন্যান্য সংসদীয় আসনগুলো রয়েছে সেখানকার নেতাকর্মীরা এবং সেখানকার প্রার্থীরা এই মঞ্চে থাকবেন। এখন আমরা দেখছি যে সাংস্কৃতিক একটি পরিবেশনা হচ্ছে, এবং এখানে যারা নেতারা রয়েছেন, যারা স্থানীয় নেতা, তারা বক্তব্য দিচ্ছেন। এবং কিছুক্ষণ পরপরেই এখানে যারা রয়েছে নেতাকর্মীরা, তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি বারবার তারা জানান দিচ্ছিলেন। এবং যেটি সবশেষ যদি বলতে চাই যে এই নির্বাচনী জনসভা, অর্থাৎ রাত হয়ে গিয়েছে, আমরা এর আগে দিয়েছি তিনি সারা রাত পরে জনসভা করেছেন। এই রাতেও নেতাকর্মীদের বিপুল সমাগম বিএনপিকে রাজনীতির মাঠে সুবিধা যেমন দিবে, ভোটের মাঠেও তাদের এগিয়ে রাখবে বলে মনে করছেন এখানে আসা নেতাকর্মীরা। এই ছিল এখন পর্যন্ত এই কুমিল্লা থেকে আমার কাছে তারেক রহমানের নির্বাচনী জনসভা, তার সবশেষ। কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনী জনসভায় একটু পরেই যোগ দেবেন তারেক রহমান, সে খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। এর আগে ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার হুঁশিয়ারি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় বন্দরনগরীকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করারও
অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান বলেন, অনর্থক সমালোচনায় কারোর উপকার হবে না। রোববার দুপুরে পলো গ্রাউন্ডে মঞ্চে এসে স্মরণ করেন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এ সময় চট্টলাবাসীকে প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় গেলে বন্দরনগরীকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করা হবে। এ সময় বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সব প্রশ্নের উত্তর মিলবে 12 ফেব্রুয়ারি ব্যালটের রায়। দুর্নীতি করলে কাউকে ছাড় দেবে না বিএনপি উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখব, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাআল্লাহ অতীতের মতন। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে জনগণের আমানতের খেয়ানত হবে না বলেও আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের বৌরগুনা গাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এই আশ্বাস দেন। দুপুরে ঠাকুরগাঁও শহরের বৌরগুনা গাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন বলেও আশা করেন তিনি। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে কাজ করেছে বিএনপি, আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি বলেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপির কেউ তা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে, আমাকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমরা কখনোই অ্যালাউ করবো না। কারণ আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না বলতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণসংস্কার প্রশ্নে গণভোটের প্রচারণা সামনে রেখে দেশের 24 জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হচ্ছে বাংলা মোটরে। দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মুহূর্তে কথা বলছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সুতরাং তাদের মতো করে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার চেষ্টা কেউ করবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা চাইবো একটা সঠিক, নিরপেক্ষ, সুষ্ঠু এবং সকলের জন্য সমান রাজনৈতিক বাস্তবতায়, মাঠের বাস্তবতায় একটা সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে আমরা তাদেরকেও সহযোগিতা করতে চাই। বাংলাদেশের ফ্যাসিবাদের পরে একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বাস্তবায়ন করতে আমরা এই উত্তরণটা যেন সঠিকভাবে হয়, তার বাস্তবায়ন যেন নিশ্চিত হয়, সেটা প্রত্যাশা করছি। আমরা সারা দেশে আমাদের যে পদযাত্রা আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে আমাদের জোটের শরিক দল জামাতে ইসলামের পদযাত্রায় আমাদের প্রার্থীরা যাচ্ছেন, আমাদের নেতারা যাচ্ছেন, বক্তব্য করছেন, এবং আমরা সারা দেশে আমাদের যে নির্বাচনী কর্মসূচি আছে, 10 দলের প্রত্যেক দলের নির্বাচনী কর্মসূচিকেই আমরা এভাবেই সাজাতে চেয়েছি, এভাবেই আমরা সাজাচ্ছি। আমাদের যেই পদযাত্রা সেখানেও আমাদের জোট শরিক যেই আরও যেই 10টি দল আছে, মোট 11 দলীয় জোটের, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন, এবং আমরা আমাদের এই পদযাত্রাকে কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ রাখছি না। আমাদের পুরো জোটের এক ধরনের একসাথে পদচারণা হিসেবে আমরা দেখছি, এবং আমরা মনে করি যে এই 11টি দল একসাথে নির্বাচনী প্রচারণায় যখন অংশগ্রহণ করবে এবং আবার নিজেদের মতো করেও আবার একসাথে বিভিন্ন স্থানে প্রচারণা করবে, তাহলে আমাদের প্রচারণাটা দেশে এক জায়গায় এক সময়ে হবে না। এক সময় আমরা বিভিন্ন জায়গায় আমাদের পদচারণা রাখতে পারবো, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছাতে পারবো, এবং এটার একটা রিফ্লেকশন এবারের নির্বাচনে আমরা দেখতে পাবো। এনসিপির নির্বাচনী পদযাত্রা নিয়ে কথা বলছিলেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ ভূঁইয়া। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
একটি দল নির্বাচনে হারবে এমন আভাস পেয়ে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। রোববার রাতে রাজধানীর আনন্দবাজার এলাকায় এক সভায় এমন অভিযোগ করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, নির্বাচনের মাধ্যমে সরকারের যাতে নতুন আপদ না আসে সে বিষয়ে ভাবতে হবে। আগস্টে ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। প্রিয় ভাইরা, আপত্তি বিদায় করলাম, আপত্তি বিদায় হলো। এখন আমাদের ভাবতে হবে আমরা কোন নতুন বিপদ কিংবা মহাবিপদ মাথায় নিয়েছি কিনা। ভোট না দেওয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় ডুমুরিয়া নির্বাচনী গণসংযোগের সময় তিনি একথা জানান। সংখ্যালঘু সম্প্রদায় যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সহযোগিতা সহযোগিতা চান তিনি। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। ডুমুরিয়ার সলুয়া বাজারে অনুষ্ঠিত এই পথসভায় দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আমার এলাকার হিন্দুদের উপরে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরেও তাদের হুমকি দেওয়া হচ্ছে যে অমুক দলে গেলে তোমার দেখে নেবো, অমুক মিটিংয়ে তুমি যাইও না। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষমতা যাওয়ার আগে যদি মিথ্যা মামলা দাও, ঠ্যাং ভাঙ্গে দাও, মিটিংয়ে যাইতে দেবা না, তাই ক্ষমতায় গেলে কি করবা? তাই তোমরা দেশেই থাকতে পারবো না। নির্বাচনে ম্যানিপুলেশন হলে আরেকটি গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর। রোববার বিকেলে সমসাময়িক বিষয়ে সিএসির সঙ্গে সাক্ষাৎ শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। সুষ্ঠু নির্বাচনে পরিবেশের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রম এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। নির্বাচনকে যে কেউ যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং প্রশাসন যদি এখানে দুর্বলতার পরিচয় দেয়, নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগ শোনার পরও কোনো ধরনের পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ আন্দোলন ঘটতে পারে। এটা আমি আগাম প্রেডিক্ট করলাম এবং সেটা আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানালাম। এক দল আরেক দলের বিরুদ্ধে মানে যৌক্তিক কারণ ছাড়া বিরোধে না জড়ানো। আর বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা চাইলে নির্বাচনটা অর্ধেক সুষ্ঠু করার ব্যাপারে আপনারা নিশ্চয়তা দিতে পারেন। ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত 20 জন। স্থানীয়রা জানান, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম সন্ধ্যায় বাটাজোর এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় ধানের শীষের সমর্থকরা হামলা চালায় তার উপর। এ ঘটনার প্রতিবাদে ভালুকা পৌর সদর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। আগুন দেয়া হয় পৌর ছাত্র দলের সদস্য সচিব আদি খানের কার্যালয়ে। এক পর্যায়ে সিটি স্টোর বাজারে যুব দলের কার্যালয়ে ভাঙচুর ও সড়কে আগুন দেয়া হয়। এদিকে প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিকেলে উপজেলার 2 নং কাঁসাইটারি এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া চুয়াডাঙ্গায়, আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 12 জন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতির পাশাপাশি নির্বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা জানালেন সিসি এএমএম নাসির উদ্দিন। বলেন, ভোটারদের নিরাপদে কেন্দ্রে আসার সব ব্যবস্থা করবে ইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের কূটনীতিকদের আনুষ্ঠানিক ব্রিফিং শেষে তিনি একথা জানান। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে। আমাদের তরফ থেকে উই উইল ডু আওয়ার বেস্ট টু এনশিওর এ সেফ এনভায়রনমেন্ট ফর দ্য ভোটার্স। আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে। ছাত্রলীগ বা আওয়ামী লীগ বিবেচনায় বিষয় নয়, যে কোনো অপরাধীর জামিনের বিপক্ষে সরকার। রোববার বিকেলে সচিবালয়ে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাগেরহাটে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের সরিষার উৎপাদন।
সরিষার উৎপাদন কিন্তু আবার 86% বৃদ্ধি পেয়েছে, 86% সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নন ইউরিয়া সার 1961 সালের পরে এখন যে মজুদ এই হলো সবচেয়ে বেশি মজুদ, স্মরণকালে সবচেয়ে বেশি মজুদ আছে নন ইউরিয়া সার। ভারতের নয়াদিল্লিতে পলাতক আসামি শেখ হাসিনাকে জনসমক্ষে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত পলাতক শেখ হাসিনাকে গত 23 জানুয়ারি নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার ও জনগণ বিস্মিত ও হতবাক। ওই বক্তব্যে বাংলাদেশের আসন্ন নির্বাচন ব্যাহত করতে দলীয় নেতাকর্মীদের উস্কানি দেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের রাজধানীতে এ ধরনের ঘৃণ্য বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের স্বীকৃতি নীতিমালার পরিপন্থী। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অবমাননা। ডলারের দর বাড়ায় রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রায় 26,000 কোটি টাকা খরচ বেড়েছে। রোববার বিকেলে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। চলতি অর্থবছরের জন্য 45,191 কোটি টাকা ব্যয়ে 25টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর মধ্যে 14টি নতুন প্রকল্প, সংশোধিত 6টি এবং 5টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,881 কোটি টাকা, বৈদেশিক ঋণ 32,018 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 2,991 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাতের সময় এই আশা প্রকাশ করেন তিনি। পরে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরেশার্লে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন তারা। এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশা ব্যক্ত করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। গাজীপুরের বাসন এলাকায় ফিল্ম স্টাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে আউটপাড়া এলাকায় 3টি মোটরসাইকেলে করে আসা 6 ছিনতাইকারী এই তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের 4:10 দিকে কাজিম উদ্দিন চৌধুরীর স্কুল অ্যান্ড কলেজের সামনে এজেন্টের পথ রোধ করে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং টাকার ব্যাগ নিয়ে নেয়। প্রচণ্ড আতঙ্কে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়ে তাকে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। স্ত্রী সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষ বা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর কোনো লিখিত আবেদন হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। বরং পরিবারের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মানবিক দিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা করেন। রোববার দুপুরে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি খোলাসা করা হয়। এতে বলা হয়, যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী জুয়েল হাসান সাদ্দামের মৃত স্ত্রীর সন্তানের মরদেহ দেখতে প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য দেওয়া হচ্ছে। মূলত কারা কর্তৃপক্ষ বা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে গতরাতে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে মৃত স্ত্রীর সন্তানের মরদেহ নেওয়া হলে শেষবারের মতো তাদের দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। স্বজনরা জানান, সাদ্দামের 9 মাসের শিশু সন্তান সহ হত্যার পর তার স্ত্রী আত্মহত্যা করেন। শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চট্টগ্রামে বিএনপির জনসভায় যাওয়ার সময় সোহেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় পদদলিত হয়ে আহত হয়েছেন আরও 2 জন। সকালে নগরীর সিআরবি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পলো গ্রাউন্ড মাঠে তারেক রহমানের জনসভায় যোগ দিতে
নেতাকর্মীদের সাথে মিছিলে যোগ দেয় সোহেল। সিআরবি এলাকায় মিছিলের ভিডিও ধারণের সময় হঠাৎ রাস্তায় পড়ে যায় সোহেল। এ সময় দ্রুত তার বন্ধুরা মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করে তাকে, কিন্তু এর কিছুক্ষণ পরেই মারা যায় সোহেল। এ সময় ঘটনাস্থলে ভিড় তৈরি হলে পদদলিত হয়ে আরও আহত হয় দুজন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বরগুনা জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসানের মানহানিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাবির শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যার পর রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসুতে কার্যত অকার্যকর হয়ে জামায়াত ইসলামের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছে। তারা জামায়াতকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি উল্লেখ করে বলেন, দলটি এখনও পাকিস্তানি মানসিকতা থেকে বের হতে পারেননি। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জামায়াত নেতার প্রকাশ্যে ক্ষমার দাবি করা হয়, অন্যথায় ডাকসু ঘেরাও সহ হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এর আগে গেল শনিবার রাতে বরগুনার পাথরঘাটা কাঠখালী এলাকায় বরগুনা 2 আসনে জামায়াত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জামায়াতের এই নেতা। স্বাধীনতা বিরোধী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে যে মন্তব্য করেছে, তাদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু আমরা আশা করি না। তারা যে এই প্রান্তিক অঞ্চলে যে বোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাচ্ছে, স্বপ্ন দেখছে সেখানে পড়ার, তারা কিন্তু তাদেরকে নিরুৎসাহিত করছে। ওই সাদিক কায়েমদের ডাকসু যারা অঞ্চলে অঞ্চলে জামাতের নেতাদের ৭১-এর গণহত্যাকারী এবং ধর্ষকদের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে, তারাও এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যাই মনে করে। বাংলাদেশের সকল দলের নেতা কর্মীদের কাছে আমি কথা বলতে চাই, যে প্রার্থী যে কোনো দলের নেতা কর্মী হোক না কেন, সে যদি নারীদের বিরুদ্ধে ধরনের কমেন্ট করে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আমরা সব সময় থাকবো। আমরা চাই নারী বান্ধব একটা বাংলাদেশ। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পেকুয়া কুতুবদিয়া নৌ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হলো নিরাপদ সি ট্রাক সার্ভিস। রোববার দুপুরে পেকুয়া মগনামা ঘাটে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন নৌ উপদেষ্টা। বঙ্গোপসাগরের উত্তালি চ্যানেলে এতদিন ট্রলার ও স্পিড বোর্ডে ঝুঁকিয়ে নিয়ে যাতায়াত করত দ্বীপবাসী। 18 কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়া চ্যানেল পার হতে প্রাণহানির শঙ্কা ছিল নিত্যসঙ্গী। এখন আধুনিক সি ট্রাক সার্ভিস চালু হওয়ায় যাত্রী পরিবহনের পাশাপাশি জরুরি রোগী ও মালামাল আনা নেওয়া সহজ হবে আরও এবং নিরাপদ। পেকুয়ার মগনামা ঘাট থেকে কুতুবদিয়ার বড় খোপ ঘাট রুটে প্রতিদিন 3 বার চলবে সি ট্রাক এসটি ভাষা শহীদ জব্বার। সরকার নির্ধারিত ভাড়া জনপ্রতি মাত্র 30 টাকা। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির উদ্যোগে আধুনিক পন্টন ও জেটি স্থাপন করে চালু করা হয়েছে এই নৌ রুট। আমরা উদ্বোধন এই জন্য করে দিলাম যে উদ্বোধন না করলে এটা আরো পিছিয়ে যেত। এটা চলবে, এটা হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত চলবে, তারপরে তো আপনার যখন ঝড় ঝঞ্ঝা শুরু হবে তখন ওই সময় আশা করি তার আগেই ওই ফেরিটা পেয়ে যাব। প্রতিবারই বিয়ে বাড়ি স্লোগানে সারা দেশে শুরু হয়েছে আকিজ এসেনশিয়াল চিনি গুঁড়া চালের নতুন ক্যাম্পেইন। রোববার রাজধানীর আকিজ হাউস আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিন। এ সময় তারা বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরেই উৎসবমুখর রান্নার একটি বিশেষ আবহ থাকে, আর বিয়েবাড়ির রান্না সেই আবহের সর্বোচ্চ প্রকাশ। ভোক্তারা যেন ঘরে রান্না করেও বিয়েবাড়ির স্বাদ, সুগন্ধ ও আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্যই প্রতিবারই বিয়েবাড়ির স্লোগানে নতুন এই ক্যাম্পেইন। আকিজ এসেনশিয়ালের নিজস্ব কারখানায় সুইজারল্যান্ডের তৈরি আধুনিক মেশিনের মাধ্যমে এই সুগন্ধি চাল প্রক্রিয়াজাত করা হয় বলে জানান আয়োজকরা। সারা দেশে 1 কেজি ও 5 কেজি সহ বিভিন্ন প্যাকেজে এই চাল পাওয়া যাচ্ছে। দেশের নির্মাণ খাতে রেডিমিক্স কংক্রিট RMC এর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক সেমিনার হয়ে গেল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। সেমিনারে ক্রাউন সিমেন্টের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়। জাতীয় অবকাঠামো উন্নয়নে মানসম্মত নির্মাণ, টেকসই উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে রেডিমিক্স কংক্রিটের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়েও আলোচনা হয়। প্রযুক্তিগত অগ্রগতি, নিয়ন্ত্রক কাঠামো, গুণগত মান নিয়ন্ত্রণ এবং উদ্ভাবনের মাধ্যমে শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম শামীম জেট বসুনিয়া, ডক্টর মোহাম্মদ তারেক উদ্দিন সহ আরও অনেকে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে হয়ে গেল দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট হোন্ডা ফুটসাল লিগ সিজন 2। বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় হোন্ডার ডিলারদের 32টি দল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সর্দার কিংস 11। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন্স দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুষুমু মারিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ফুটবল অনুরাগী ও হোন্ডা সমর্থকরা। মিয়ানমারে মাসব্যাপী নির্বাচনে বড় জয়ের পথে সেনা সমর্থিত দল ইউএসডিপি চলমান নির্বাচনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা প্রত্যাখ্যান করেছে জান্তা প্রধান। গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যেই ক্ষমতাসীন জান্তা বাহিনীর অধীনে মিয়ানমারের শেষ হলো সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট। এই দফায় 3টি প্রদেশের 63টি আসনে ভোট হয়। তবে আগের 2 ধাপের মতো এবারও ভোটার উপস্থিতি খুবই কম ছিল। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভোটে 209টি আসনের 193টিতে জয় নিয়ে এগিয়ে আছে জান্তা সরকার। অং সান সুচি সহ প্রধান বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যার ফলে এটিকে পাতানো নির্বাচন বলছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কবলে গ্রিনল্যান্ডের রাজধানী নুক। স্থানীয় বিদ্যুৎ বিভাগ জানিয়েছে প্রবল ঝড়ো হওয়ার কারণে অন্ধকারে ডুবে আছে গোটা শহর। ব্যাকআপ বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিষেবা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ ও পানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে প্রধান জলবিদ্যুৎ ক্রন্দনের সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয় এই পরিস্থিতির তৈরি হয়েছে। স্থানীয় সময় ভোর রাত 3:30টার দিকে এই বিভ্রাট দেখা দিলে বিপাকে পড়েন নুক শহরের বসবাস করা 20,000-এর বেশি মানুষ। এমন অবস্থায় বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছে শহর কর্তৃপক্ষ। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার পণ্যে 100% আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন কানাডাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাজারে চীন পণ্য ঢোকাতে চায় বেইজিং, কিন্তু কানাডাকে গিলে খাওয়ার সক্ষমতা আছে চীনের, যা মার্ক কার্নি অনুধাবন করতে পারছেন না। তবে এখানে বেইজিং অটোয়ার কোনো বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তা স্পষ্ট নয়। গেল সপ্তাহে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নের বার্তা দেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন প্রয়োজনে চীনা পণ্যের শুল্ক কমাতে প্রস্তুত আছে কানাডা, যদিও তখন অটোয়ার এই সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন ট্রাম্প। ভারতের হায়দ্রাবাদ শহরে একটি আসবাবপত্রের দোকানে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল শনিবার নামপল্লী এলাকায় আগুন লাগে। 20 ঘন্টারও বেশি সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। দোকানের ভেতরে প্রচুর পরিমাণে কাঠ ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। এছাড়া এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় দমকল কর্মীরা ঘটনাস্থলে যেতে পারেননি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আসবাবপত্র সহ বহু মূল্যবান সামগ্রী। ব্যবসায়ীদের দাবি তাদের কয়েক লাখ রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই। রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 90 বছর বয়সে তিনি মারা যান। 60-এর দশক থেকে শুরু করে দীর্ঘদিন বিবিসির ভারত ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন মার্ক টালি। সেখান থেকে অবসর নেয়ার পর ফ্রিল্যান্স সাংবাদিকতায় নিজেকে যুক্ত রেখেছিলেন। ভারতে বিবিসির হয়ে দায়িত্ব পালনের সময় 1971 সালে বাঙালির পাশে এসে দাঁড়ান এই খ্যাতনামা সাংবাদিক।
তখন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতার দায়িত্বে ছিলেন তিনি। সীমান্তবর্তী শরণার্থী শিবির ও বিভিন্ন জেলা ঘুরে তিনি বাঙালিদের প্রকৃত দুর্দশার চিত্র বিশ্বের বুকে তুলে ধরেন। তার এই অবদানের জন্য মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার। ভারত সরকারও মার্ক টালিকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। এছাড়া যুক্তরাজ্য থেকে পান নাইটহুড খেতাবও। খেলার খবর। বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে প্রশ্নের মাঝে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। ঘোষিত স্কোয়াডে আছে একাধিক চমক। বাদ পড়েছে হারিস রৌফ। রোববার লাহোরে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করে পিসিবি। 15 সদস্যের এই স্কোয়াডে প্রথমবারের মতো আইসিসির মেগা ইভেন্টে জায়গা পেয়েছেন সালমান আগা, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান এবং উসমান তারিক। স্কোয়াডে থাকা বাকি 9 ক্রিকেটার এর আগেও খেলেছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে। ঘোষিত এই দলে বাবর আজম জায়গা পেলেও নেই মোহাম্মদ রিজওয়ান। অবশ্য দল ঘোষণা করলেও বিশ্বকাপে পাকিস্তান যাবে কি না তা নিয়ে রয়েছে এখনো প্রশ্ন। দল ঘোষণার পরেই পিসিবি নির্বাচক আকিব জাভেদ জানান, দল ঘোষণা করা হলেও সরকারই বিশ্বকাপে যাওয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। বিগ ব্যাশের ফাইনালে সিডনি সিক্সারকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো বিপিএলের শিরোপা জয়ে নিজেদের করে নিল পার্থ স্কচার্স। পার্থের শুরুতে ব্যাট করতে নামে সিডনি থান্ডার্স। মাত্র 7 রান করে আউট হন ওপেনার ড্যানিয়েল হিউজ। এরপর 24 রান করেন ওপেনার স্টিভ স্মিথ, জশ ফিলিপস ও দলনেতা মোজেস হেরেনকিস। বাকি ব্যাটারদের কেউই বিশ্বের কোটা পূরণ করতে পারেননি। পার্থ স্কচার্সের হয়ে সর্বোচ্চ 3টি করে উইকেট নেন ঝাই রিচার্ডসন ও ডেভিড পেইন। 2টি উইকেট শিকার করেন মাহলি বিয়ার্ডম্যান। মাত্র 133 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পার্থকে উড়ন্ত সূচনা এনে দেন 2 ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতেই আসে 85 রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। মাত্র 22 বলে 36 রান করেন ফেরেন অ্যালেন। ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকে আসে 44 রান। এরপর কুপার কনলিকে নিয়ে জয় নিশ্চিত করেন জশ ইংলিশ। 29 রানের ইংলিশ ও 2 রানে অপরাজিত থাকেন কনলি। প্রথমবারের মতো সাফ নারী ফুটসালের শিরোপা জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে সাবিনা আক্তারের দল। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা পেতে শেষ দিনে দরকার ছিল একটি ড্র। মালদ্বীপের বিপক্ষে অবশ্য বাংলাদেশকে আটকে রাখা যায়নি কোনোভাবেই। পুরো ম্যাচেই একের পর এক গোল আদায় করে নিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। 14 গোল দিয়ে এবারের আসনে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের কৃত্য করেছে বাংলাদেশের মেয়েরা। অবশ্য নিজেদের সব ম্যাচেই প্রতিপক্ষকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে সাবিনা আক্তারের দল। 6 ম্যাচে বাংলাদেশ করেছে 38 গোল। পুরো আসরে দারুণ খেলা উপহার দেয়া বাংলাদেশ অপরাজিত থেকেই শিরোপায় হাত রেখেছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়কে বাংলাদেশের বড় সাফল্য মনে করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহসভাপতি ফাহাদ করিম। নারী ফুটসাল দলের দেশ আগমন উপলক্ষে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করতেও যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান ফাহাদ করিম। এটা কিন্তু বাংলাদেশের সাফল্য, মানে প্রথমবারের মতো সাফ ফুটবল হচ্ছে। এখানে কোনো ব্যক্তি কিংবা কোনো ফেডারেশন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে সাকসেস অফ বাংলাদেশ। ডেফিনেটলি উই উইল ওয়েলকাম দেম উইথ আটমোস্ট অনার অ্যান্ড অবশ্যই তাদের জন্য একটা গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমি এটাতে সাধুবাদ দিতে চাই আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান মহোদয়। উনি যাওয়ার সময়, যাওয়ার আগে আমি আর আমার প্রেসিডেন্ট সাহেব গিয়েছিলাম ওনার প্লেয়ারের সাথে দেখা করতে। তখন উনি আমাদেরকে বলেছিল যে দেখেন, আমি খুব কনফিডেন্ট যে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হবে। স্পেশালি আমি এখানে সাবিনার কথা বলতে চাই, বিকজ আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন আজকে যে সাবিনা কিন্তু ইজ এ রেয়ার প্লেয়ার, যার বোথ ফুটবল এবং ফুটসাল দুটোতেই সাফ চ্যাম্পিয়নের একটা কৃতিত্ব আছে। কুমিল্লার চৌদ্দগ্রাম সোয়াগাজীর পর দাউদকান্দিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাহলে এই কাজগুলো তো আছেই, অর্থাৎ প্রমাণ হলো গত 15-16 বছরে এই কাজগুলো ঠিকভাবে হয়েছে, হয়নি। আচ্ছা, তার মানে প্রমাণ হলো যে ধানের শীষ যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন জেলা উপজেলায় মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাচ্চাদের পড়ালেখার জন্য স্কুল কলেজ সহ এই ধরনের বিদ্যুতের লাইন ব্যবস্থা করা, এই কাজগুলো হয়। এখন প্রিয় ভাই বোনেরা,
এখানে মা বোনেরাও বসে আছেন, অনেক রাত হয়ে গেছে। আমি আসছি আমার কথায়, বক্তব্য দিব না, আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। শুনবেন? চলেন তাহলে আলোচনা শুরু করি। এখন আমার কিছু চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনাটা হচ্ছে, এই দেশের গ্রামে গঞ্জে শহরে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তাদের পরিবারের জন্য, বিশেষ করে তাদের পরিবারে যে গৃহিণী আছে, মা বোনেরা আছে যারা সংসার চালান, তাদের জন্য আমরা একটি নতুন ব্যবস্থা তৈরি করতে চাই। কি সেই ব্যবস্থা? সেই ব্যবস্থাটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। আপনারা কি শুনেছেন এই ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, তো সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে একটা সহযোগিতা দিতে চাই। অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে পত্রপত্রিকায় দেখেছেন কিছু কিছু রাজনৈতিক দলের সদস্যরা বলছে যে বিএনপি এটা ধোঁকা দিচ্ছে, এটা এই করছে ওই করছে, বলেছে না? আচ্ছা, এখন আপনাদেরকে বলি, হয়তো কেউ কেউ মনে করতে পারেন যে সারা মাস যেই আপনার প্রয়োজনীয় খাদ্যশস্য দরকার সেটা দিবে না, সারা মাসেরটা না, কিন্তু আপনাকে অন্তত মাসে যদি 4টা সপ্তাহ হয়, মাসে তো 4টা সপ্তাহ নাকি, এই 4টা সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ 5-7 দিনের জন্য আপনার প্রয়োজনীয় যে খাদ্যশস্য বা প্রয়োজনীয় যে অর্থ প্রয়োজন হয় সেটি আমরা দিতে যাচ্ছি। এবং এই কার্ডটি আমরা দিব ভাইদেরকে না, এই কার্ডটি আমরা দিব মায়েদেরকে, এই কার্ডটি আমরা দিব গৃহিণীদেরকে, তাদের কাছে দিতে চাই। কারণ ঘরে সংসারটা চালায় কে? মা বোনরাই তো সংসার চালায়। কাজে আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে আমরা এই দেশের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তুলতে চাই। 1991 থেকে 96 এবং আবার 2001 সালে যখন খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন, তখন কিন্তু উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এটা তো জানেন আপনারা, মা বোনেরা তো এটা জানেন। গত 20 বছরে আমাদের অনেক মেয়েরা, অনেক মারা, অনেক বোনেরা শিক্ষিত হয়েছে। আমরা চাই এখন এই মা বোনদেরকে, এই মেয়েদেরকে আমরা চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে। কারণ আপনি যে যারা আপনারা সংসার করেন, যারা বিয়ে শাদী করেছেন, কারাগারে বিয়ে শাদী করেছেন, হাত তুলেন তো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, হাত তুলেন। এখন এই যে বিয়ে শাদী করেছেন, আপনার সংসার, আপনি একজন মহিলা হন অথবা পুরুষ হন, সংসার কি একা চালাতে পারেন? আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর সহযোগিতা লাগে, আবার আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর সহযোগিতা লাগে। ঠিক একইভাবে আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, আমরা যতই লেকচার মারি না কেন যে দেশের এই করে ফেলবো ওই করে ফেলবো, এগুলা কিন্তু বোকাস কথা, এটা হবে না। সেই জন্যই আমরা চাই নারীদের পাশে দাঁড়াতে, মায়েদের পাশে দাঁড়াতে, তাদেরকে ধীরে ধীরে আমরা অর্থনৈতিক সচ্ছলতা আনতে চাই। এটা হচ্ছে আমার পরিকল্পনা। ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো? আপনারা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করলে ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ ইনশাল্লাহ সরকার গঠন করলে এই পরিকল্পনাকে আমরা চান বাস্তবায়ন করবো? আচ্ছা, ঠিক আছে। এখন আসেন আরেকটা পরিকল্পনার কথা বলি। আমি এর আগে যে মিটিংয়ে ছিলাম সেখানেও বলছি, আমার হিসাব ভাই 2 2 4 মতন পরিষ্কার হিসাব। এটা জনসভা মঞ্চ, জনসভা মঞ্চে দাঁড়িয়ে আমি আমাদের সাথে, বিএনপির সাথে, আমার দলের নাম কি বলেন তো? বিএনপির যারা রাজনৈতিক প্রতিপক্ষ এখানে দাঁড়ায়, হয়তো তাদের সম্পর্কে আমি অনেক কথা বলতে পারতাম, ওরা এই খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজ করেছে, সমালোচনা করতে পারতাম। তাতে আপনাদের কি লাভ হতো? কোনো লাভ হতো? কোনো লাভ হতো না। সেই জন্যই আমি ওই কাজগুলো করতে চাইছি না। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। কি তুলে ধরতে চাইছি? যে বিএনপি সরকার গঠন করলে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য বিএনপি কি করবে, নারীদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে। এবার আসেন কৃষকদের জন্য কি করবে। এইখানে চাষাবাস করেন কারা? হাত তুলেন তো ভাই। জমি জমা চাষাবাস করেন কারা? বহু মানুষ আছেন চাষাবাস করেন, ধন্যবাদ, হাত নামান। হয়তো এখানে অনেক মানুষ উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় দেখেছেন যে বহু খাল খনন করা হয়েছিল। আজকে বিভিন্ন জায়গায় খাল নদীগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে না? বন্ধ হয়ে যাওয়ার ফলে যেখানে আগে পানি পথে যাওয়া আসা করা যেত সেটা যাওয়া আসা করা যাচ্ছে না। সেচের সুবিধার জন্য যেখান থেকে খাল থেকে পানি নিয়ে কৃষি জমিতে দেওয়া যেত সেটা দেওয়া যাচ্ছে না, যাচ্ছে। কুমিল্লা দাউদকান্দিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।